সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। নতুন করে কাদা ছোড়াছুড়িতে জড়িয়েছে বিএনপি, জামায়াত ও এনসিপি। দলীয় কোন্দল এখন শুধু রাজপথে নয়, ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও, যেখানে একে অপরকে আক্রমণ করে চলেছে উভয় পক্ষের সমর্থকরা। সাম্প্রতিক কয়েকটি ঘটনা জাতীয় রাজনীতিতে উত্তেজনা ও অনিশ্চয়তা বাড়িয়ে দিয়েছে। এর ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়েও আলোচনা যেন আড়ালে পড়ে যাচ্ছে। নির্বাচন ও গণতন্ত্রের প্রশ্নে সুশীল সমাজের উদ্বেগও স্পষ্ট। সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার মনে করেন, রাজনৈতিক দলগুলো সদিচ্ছা দেখালে এবং প্রয়োজনীয় মৌলিক সংস্কার বাস্তবায়ন করলে ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব। এই প্রেক্ষাপটে আমাদের আজকের সম্পাদকীয় রাজনীতিতে অস্থিরতা ও বিভাজনের বাস্তবতা। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন এহসান মাহমুদ, সাংবাদিক ও কথা সাহিত্যিক, এবং আব্দুল হান্নান মাসুদ, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক, জাতীয় নাগরিক পার্টি। দর্শক, আপনারা এই আলোচনায় অংশ নিতে পারেন, এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখার নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনার শুরুতেই জানিয়ে দেব এখনকার প্রধান শিরোনামগুলো। সাম্য হত্যার বিচার দাবিতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। ছাত্রদলের অবস্থান কর্মসূচি, ভিসির পদত্যাগ দাবি। খুনের পেছনে রাজনৈতিক কারণ দেখছেন রিজভী। 2 দিন ধরে সড়কে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আবাসন ভাতা, বাজেটে বরাদ্দ বাড়ানো সহ 4 দফা আদায়ে ক্যাম্পাস শাটডাউনের ঘোষণা আন্দোলনকারীদের। ইশরাককে মেয়রের শপথ পড়ানোর দাবিতে গণ অবস্থান। কর্মীরা নগর ভবনে ঢুকতে না পারায় কার্যক্রম ব্যাহত। দ্রুত দায়িত্ব বুঝিয়ে না দিলে ঢাকা অচলের হুঁশিয়ারি। তদবির বাণিজ্য সহ নানা অভিযোগ। 2 উপদেষ্টার সাবেক 3 ব্যক্তিগত কর্মকর্তা ও এনসিপির অব্যাহতিপ্রাপ্ত নেতা তানভীরকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ, তলব করেছে দুদক। এবং বছরখানেক বন্ধ থাকার পর ফের খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার। অগ্রাধিকার পাবেন বাংলাদেশিরা। প্রথম ধাপে প্রায় 8,000 জনের নাম চূড়ান্ত, জানালেন উপদেষ্টা। দর্শক, শিরোনাম শুনছিলেন। আমরা আজকের আলোচনার বিষয় দিয়েছি রাজনীতিতে অস্থিরতা ও বিভাজনের বাস্তবতা। এহসান ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করব। এই গত কয়েকদিনে নানা ইস্যুতে আলোচনা হচ্ছে। মানবিক করিডর, আওয়ামী লীগ নিষিদ্ধ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা হত্যা এবং মাহফুজ আলমকে ঘিরেও নানা আলোচনা চলছে। এই যে ইস্যুগুলো সামনে আসছে, এবং স্বভাবতই মানুষের মধ্যে একটা প্রশ্ন, অনেকেই প্রশ্ন করেন, আপনাদের কাছেও নিশ্চয়ই করে, যে আসলে দেশের পরিস্থিতিটা এখন কেমন? আচ্ছা, ধন্যবাদ। গতকালই বিদেশ থেকে আমার এক সিনিয়র ফ্রেন্ড তো আমাকে ফোন দিল, যোগাযোগ জানতে চাইলো যে আমি কেমন আছি। তো আমি বললাম যে বাংলাদেশ যেমন আছে আমি তেমন আছি। তো এই ব্যাপারটা এই জন্য বলার পরে, ওর সাথে কথোপকথনের পরে, ফোন রাখার পরে আমার মনে হলো যে আমার মনে হয় আমি ঠিক কথাটাই বলেছিলাম। কারণ একটা অস্থিরতা বিরাজ করছে। আপনি আজকে যেটা শিরোনাম আমাদের, বাংলাদেশ এখন কেমন চলছে বা বাংলাদেশ এখন কেমন আছে। দেখেন, 5ই আগস্টের আগের বাস্তবতা বা পরের যে বাস্তবতা আমরা যদি এখন চিন্তা করি, এখানে আজকে আমার সাথে সহ আলোচক হান্নান আছেন। তো আমরা সবাই 5ই আগস্টের আগের যেই সময়টা, সেই সময়ে সবাই কিন্তু একটা কমন, আমরা যদি বলি, সবার একটা কমন গোল ছিল, কমন শত্রু ছিল। সেটা হচ্ছে ফ্যাসিবাদী শাসন অবস্থাকে বিলোপ করা এবং সেই কমন শত্রুকে পরাজিত বা হটানোর জন্য সবাই একটা সম্মিলিত প্রচেষ্টা ছিল, সবার একটা প্রয়াস ছিল। 5ই আগস্টের পরে এই যে এখন যে অস্থিরতা, 8ই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হলো এবং তারপরে নতুন রাজনৈতিক দল এলো, এবং যেই এর আগের যে বিদ্যমান রাজনৈতিক দলগুলো ছিল তাদের নেতৃত্বের মধ্যে থাকা এবং অপরাপর যে রাজনৈতিক দলগুলো আছে তারা নানা রকম মাত্রায় সামনে আসার চেষ্টা। তো সেই জায়গায় এখন যে অস্থিরতা এবং যে বিভাজনটা তৈরি হচ্ছে, আমার মনে হয় যে যে বিভাজনটা, এটা আসলে কাম্যই ছিল, বিভাজনটা হবেই। বিভাজনটা কাম্য এজন্য আমি বলবো যে সম্মিলিতভাবে তো সবাই তো আর কেউ রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবে না। সো প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি কিন্তু ক্ষমতা যাওয়ার জন্য রাজনীতি করে। তো এখন যেমন এখন আওয়ামী লীগ চলে যাওয়ার পরে স্বাভাবিকভাবেই বিএনপির যেই বড় রাজনৈতিক দল, আওয়ামী লীগ চলে যাওয়ার পরে এরপরে জামাত ইসলাম আছে, এরপরে নতুন রাজনৈতিক দল হয়েছে জাতীয় নাগরিক পার্টি, এবং এর বাইরে গণ অধিকার পরিষদ, বাসদ, জাসদ, আরও যারা যে নানা রকম রাজনৈতিক দল আরও বেশ কয়েকটি আছে। এখন সবার কিন্তু একটি
নতুন সবারই কিন্তু একটা লক্ষ্য আছে, সেই লক্ষ্যটা কি, নিজেকে রাষ্ট্র ক্ষমতা তারা সবাই দেখতে চায়, সব পার্টি তারাই দেখতে চায়। এখন সেটা করতে গিয়ে নিজেদের মধ্যে বিভাজন তৈরি হবে, তাই আমি বললাম যে বিভাজনটা কাম্য ছিল আসলে। কিন্তু গণ অভ্যুত্থান যেভাবে হয়েছে, ছাত্র জনতার যে জুলাই ছাত্র অভ্যুত্থান যেভাবে হয়েছে, সেই গণ অভ্যুত্থানের শক্তিদের দিকে আমরা যদি তাকাই, এবং পাশাপাশি বিগত পতিত যেই আওয়ামী লীগ সরকার ছিল, সেই সরকারের যারা সহায়ক রাজনৈতিক দল যারা ছিল, কিংবা সেই সময়ে যাদের অবস্থান কেমন, অন্য অপরাপর রাজনৈতিক দল বা ব্যক্তি গোষ্ঠী পক্ষ তাদের অবস্থান কেমন ছিল, সেটা দিয়ে কিন্তু আগামী রাজনীতিটা কিন্তু এখন নির্ণয় করা হবে। অর্থাৎ 5ই আগস্টের, আমি বলতে চাচ্ছি যেটা, যে 5ই আগস্টের আগের বাংলাদেশ আর 5ই আগস্টের পরের বাংলাদেশ এক আর রইল না। এই যে রইল না, সেখান থেকেই মূলত বিভাজন রেখাটা শুরু হইল। এখন স্বাভাবিকভাবেই নতুন রাজনৈতিক দলের যারা আছেন তারা তাদের মতো করে তারা মাঠ নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন, দল গোছানোর চেষ্টা করবেন। পাশাপাশি এর আগে যারা পুরনো রাজনৈতিক দল আছে, হ্যাঁ, যেমন বিএনপি বা জামাত ইসলাম আছে, তারাও তো তাদের মতো করে ক্ষমতার একটি নিজেদেরকে ক্ষমতায় তারা দেখতে চাইবে। তো এখন সেখানে আপনি যেটা বললেন যে বিভাজন, আমাদের আজকের যে শিরোনাম, বিভাজনটাকে আমরা এখনই লক্ষ্য করছি, না এটা আসলেই ঠিক বিভাজনের মেয়াদ কতদিন আসলে, যদি আমি আপনাকে যদি প্রশ্ন করি। দেখেন, 5ই আগস্টের পরে কিন্তু যেভাবে রাজনৈতিক দলগুলো যাত্রা শুরু করেছিল, নতুন রাজনৈতিক দল আসার আগ পর্যন্ত আমরা যদি একটু চিন্তা করতে পারি, এই বাংলাদেশ তো আর শুধু 2024 থেকে শুরু হয় নাই। এই বাংলাদেশের পেছনে আরও গণতান্ত্রিক লড়াই সংগ্রাম রয়েছে। আমরা যদি সেই আপনি 1905 সাল থেকে যদি আমরা দেখতে চাই, সেটাও আমরা দেখতে পারবো। 1905 সালে এই ভূখণ্ড বঙ্গভঙ্গ হয়েছে, 1911 সালে বঙ্গভঙ্গ রদ হয়েছে, 47-এর দেশভাগ আছে, 69-52-এর ভাষা আন্দোলন আছে, 69-এর গণ অভ্যুত্থান আছে, 70-এ একটা নির্বাচন হয়েছে, 71-এ মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, আবার 90-এ স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছে, আবার 96-তে গণতান্ত্রিক লড়াই হয়েছে, আবার আমরা 111 দেখেছি। তো এই যে একটা বিশাল একটা ধারাক্রম, তার মধ্য দিয়ে কিন্তু এখনকার বাংলাদেশে আমরা দাঁড়িয়ে আছি। আমি যে জন্য বলছি, এবার পলিটিক্যাল পার্টিগুলো যারা বিদ্যমান রাজনৈতিক দল, পুরানো রাজনৈতিক দল, তাদের সবার একটা ধারণা ছিল যে স্বৈরাচার হাসিনা চলে গিয়েছে, এখন একটা দ্রুততম সময়ের মধ্যে দেশে একটি গণতান্ত্রিক ধারায় দেশটি এগিয়ে যাবে। এবং সুশীল সমাজের কথা বলি যদি, বা আমরা বলি যে একটি ফ্যাসিস্ট সরকার তিনি চলে গেছেন, তারপরে যেই আমাদের যখন কাম্য ছিল কি, এই বিগত হাসিনা রেজিমে 3টে মেয়াদে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই। 2024 সালে তো ডামি ভোটের নির্বাচন হয়েছে, আমি ডামি নির্বাচন হয়েছে, 18 সালে নৈশ ভোটের নির্বাচন হয়েছে, 14 সালে একতরফা নির্বাচন হয়েছে, 154 জন প্রার্থী বিনা ভোটে নির্বাচিত হয়েছিল। তো সেই জায়গায় আমরা যেমন যেই বয়স রেঞ্জে আমি আসি বা হান্নান মাসুদ আমরা যারা আসি, আমাদের সবার কিন্তু বাংলাদেশে আমাদের যেই বয়স রেঞ্জ, এই রেঞ্জের ভোটারের সংখ্যা, দেশে নাগরিকদের সংখ্যা এখন 4 কোটি প্রায়। এই যে 4 কোটি নতুন নাগরিক দেশে, তারা কিন্তু কেউ ভোট দিতে পারে নাই, তারা কিন্তু ভোটাধিকার বঞ্চিত। না, আমরা ওইদিকে তো যাব। সেটা হচ্ছে যে আপনি বলছেন যে যে যার রাজনীতি করবে, বিভাজনটা কাম্য ছিল, কিন্তু বিভাজনটা এমন এক পর্যায়ে চলে গেছে যে অনেক ক্ষেত্রে যে সাইবার যে যুদ্ধ, সেই যুদ্ধ মনে হচ্ছে যে হয়ে যাচ্ছে বাংলাদেশে। আচ্ছা, সাইবার যুদ্ধ তো এটা এখন একটা নতুন ব্যাপার। এটা নতুন ব্যাপার আমি বলছি এজন্য যে আগে যেমন মাঠ দখলের রাজনীতি ছিল, এখন যেমন সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা একটা ব্যাপক সোচ্চার দেখা যায়। এটা একটা যুদ্ধ হিসাবে আপনি যেহেতু অভিহিত করছেন, এটার শুরুটা কিন্তু আমরা যদি 5ই আগস্টের পরে দেখি, হ্যাঁ, দেখলাম যে বিভিন্ন 5ই আগস্টের পরে কিন্তু আর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছিল, সেটা কিন্তু কার্যত আর কার্যকারিতা থাকে না। তারপরও আমরা দেখেছি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সামনে গিয়ে, বিভিন্ন গণমাধ্যমের সামনে গিয়ে, বা বিভিন্ন বাসাবাড়ির সামনে গিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সমন্বয়করা হচ্ছে গিয়ে লোকজন জড়ো করে, আহ্বান করে সেখানে গিয়ে জড়ো হয়েছে এবং সেটা মোকাবেলা করার চেষ্টা করেছে। মানে সাইবার যুদ্ধের কথা যদি আমি বলি, আমি এটা এই জন্য বললাম, এই যে মব তৈরি করার কাজে কিন্তু সাইবার যুদ্ধটাকে ব্যবহার করা হয়েছে। তো এখন এই যে মবের, আমরা তো একটা গণতান্ত্রিক লড়াইয়ের জন্য আমরা সংগ্রাম করেছি, তাই না? তো গণতন্ত্রের পরিবর্তে মবতন্ত্র আমরা এখন যদি দেখতে পাই, এইটা কিন্তু আমাদের কারোই কাম্য ছিল না। মানে একটা মবতন্ত্র এখন এসে হাজির হয়েছে আমাদের সামনে। হান্নান মাসুদ ভাই, যে প্রশ্নটা আপনার কাছেও করতে চাই, কারণ আপনিও এলাকায় যাচ্ছেন, মানুষের সঙ্গে কথা বলছেন, এবং এই 9 মাসে নানা ইস্যু সামনে আসছে। আবার নতুন করে এসেছে বন্দর, মানবিক করিডর, ছাত্রলীগ নিষিদ্ধ, আওয়ামী লীগ নিষিদ্ধের পরে কার লাভ কার ক্ষতি, নানা রকম ধরনের ইকুয়েশন হচ্ছে। সব মিলিয়ে দেশের পরিস্থিতিটা এখন কি অবস্থা আপনার কাছে মনে হচ্ছে?
আর যেটি এহসান ভাই বললেন যে সংঘাত বা বিভাজনটা কাম্য ছিল, কিন্তু দিন যত যাচ্ছে তত সংঘাত বা বিরোধের পরিমাণটা আরো বাড়ছে। এটি আরো বাড়বে কিনা আপনার কাছে কি মনে হয়? দুটি প্রশ্ন। ধন্যবাদ সময় টিভিকে, স্পেশালি ধন্যবাদ আজকে আমাকে একজনের সাথে বসিয়েছেন, যার সাথে আমার সাথে মূলত হচ্ছে রাজপথেই দেখা হুম এবং হচ্ছে সেই দীর্ঘ সময় ধরে, এমনকি জুলাই গণঅভ্যুত্থানের আগেও এহসান ভাইদের নেতৃত্বে আমরা অনেকগুলো আন্দোলন সংগ্রাম করেছি, একসাথে অনেকগুলো লড়াই করছি। যখন কেউ রাস্তায় নামছিল না তখন এহসান ভাইরা গানের মিছিল, এরকম বিভিন্ন ধরনের সাংস্কৃতিক লড়াইগুলো চালিয়ে গিয়েছিলেন। মনে আছে এহসান ভাইকে চিনি হচ্ছে এভাবেই যে হচ্ছে উনি আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নিয়ে লিখতে গিয়ে সমকাল থেকে চাকরি হারিয়েছেন, তারপরে মানব জমিনে ইয়ে করছেন, এভাবেই একটা শ্রদ্ধাবোধ আলাদাভাবেই আছেন। তো এটা আমাদের একটা আবেগের সম্পর্ক রয়েছে। এরকম ভাবে আসলে হচ্ছে আমরা পাই না সবাইকে। 5ই আগস্টের পর অনেক পরিবেশ চেঞ্জ হয়ে গেছে, যাদেরকে ভালোবাসি তাদেরকে কাছে পাওয়া যায় না, আর যাদেরকে দেখি নাই তখন তাদেরকে এখন বেশি বেশি পাওয়া যায়, সুসময়ের কোকিলের মতো আর কি। এখন বিষয়টা হচ্ছে 5ই আগস্টের পরে ধীরে ধীরে আমাদের মধ্যে একটা বিভাজন তো তৈরি হয়েছে। আমি এটাকে বিভাজন বলবো না, মতের পার্থক্য বলবো। আমরা মনে করি আমরা একটা জায়গায় এখন ঐক্যবদ্ধ। এখন বাংলাদেশের যারাই রাজনীতি করতেছে সে সবাই মূলত বাংলাদেশকে ধারণ করে রাজনীতি করছে, বাংলাদেশের জন্য রাজনীতি করছে। তারা কেউই দিল্লির দাসত্বকে মেনে নিয়ে রাজনীতি বাংলাদেশে এখন আর করছে না। এই যে কিন্তু আমরা এক বিএনপি বলেন, জামাত বলেন, আমাদের এনসিপি বলেন বা গণ অধিকার পরিষদ বলেন, এবং পাশাপাশি হচ্ছে এদেশের অন্তত এখন এমন একটা পরিবেশ আছে যে হচ্ছে দল মত, সকল দলের মানুষ, সকল মতের মানুষ একটা টেবিলে বসার মতো অবস্থা আছে। যে কেউ একজন অভিভাবকত্ব নিয়ে, দায়িত্ব নিয়ে যদি ডাকে, এমন কেউ নাই যে হচ্ছে সে না করবে। কিন্তু সেই পরিবেশটা 5ই আগস্টে আগে ছিল না। কারণ এরকম আমাদের মধ্যে বিভিন্ন ইস্যু নিয়ে, ইস্যু ভিত্তিক, যেমন নির্বাচন ভিত্তিক বিএনপি চাচ্ছে একটু আগে, আমরা চাচ্ছি যে একটু আরো বেশি সংস্কার হয়ে এটা হতে পারে। আমরা চাচ্ছি হচ্ছে আওয়ামী লীগ এখনই আইনিভাবে নিষিদ্ধ করে নিষিদ্ধ হোক, আপনার প্রজ্ঞাপন জারি করে নিষিদ্ধ করা হোক। বিএনপি অন্যান্য রাজনৈতিক দল তাদের ভাবনা যে হচ্ছে না, বিচারের মাধ্যমে নিষিদ্ধ হোক। অনেক ধরনের মতের, ইস্যু ভিত্তিক মতের পার্থক্য থাকতে পারে। আমি আমার এলাকায় আমার দলের প্রচারণা করতে গেছি, স্থানীয় অন্য দলের লোকজন ছাড়ছে না, তারা সেটা পছন্দ করতেছে না, এগুলা তৃণমূলে হয়। বাট বাংলাদেশের আসল মস্তিষ্ক যেখানে, হৃদয় যেখানে, সেই জায়গায় কিন্তু হচ্ছে সকলে এখন ঐক্যবদ্ধ আছে। বাংলাদেশের মানুষ এখনো হচ্ছে আপনার সেই দা কুমড়ো সম্পর্কে এখন আর কোনো রাজনৈতিক দলের মধ্যে নেই। তো এটাকে আমরা অস্থিরতা বলতে আমি নারাজ। আমি মনে করছি যাচ্ছে এখন মানুষ সময় পেয়েছে, সুযোগ পেয়েছে আন্দোলন করার। সবগুলো আন্দোলন একসাথে এসে হাজির হয়েছে যে কারো কোনো একটা এরিয়ার বাথরুম নেই, এত বছর পর্যন্ত বাথরুম পাচ্ছে না, তারাও ভাবছে যে এখন বাথরুমের জন্য আমাদের আন্দোলন করতে হবে, সেই আন্দোলনটা এখনই করে আমি আদায় করতে পারবো। এরকম একটা পরিবেশ তৈরি হয়েছে। এটা হয়েছে আন্দোলনটা আপনারা জানেন কিনা যে হচ্ছে ঢাকা মহানগর দক্ষিণেরই একটা বিশাল জনগোষ্ঠী এসে যে হচ্ছে ওদের বাথরুম করার জায়গায় আগের চেয়ে তাপস থাকতে অন্য কাউকে বাসত বাড়ি করে দিয়েছে। এখন তারা হচ্ছে ওই জায়গা পুনর্দখলের জন্য তারা আন্দোলন করে প্রধান উপদেষ্টা বাসভবনের সামনে চলে গিয়েছিল এবং অনেকগুলো ডিল করতে। আস্তে আস্তে এটা কমছে। তবে হচ্ছে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে রাজনৈতিক ব্যক্তিত্ব, বিশিষ্ট ব্যক্তিত্ব এবং হচ্ছে সিভিল সোসাইটি সহ এদের মধ্যে বসা না একটু কমে গেছে, যার কারণে দূরত্বটা আরো বেশি বাড়তেছে। যতটা না সাইবার হচ্ছে তার চাইতে বেশি মানে হচ্ছে মনে হচ্ছে, কারণ হচ্ছে আমরা বসছি না, আমরা কথা বলছি না। এই জায়গা থেকে দেশের জন্য আমাদের যদি আমরা যদি আবার বারবার যদি বসি, অন্তত মাসে একবার যদি আমাদের মধ্যে আলাপ আলোচনা হয়, প্রত্যেকের চিন্তা ভাবনা শেয়ার হয় যে আমি এটা চাচ্ছি, আপনি এটা চাচ্ছেন, এটার মধ্যে একটা মিডল গ্রাউন্ড আমরা খুঁজে বের করি, গ্রে পয়েন্ট খুঁজে বের করি। এই আলোচনাগুলোর দায়িত্ব নেওয়ার জন্য আমাদের একটা অভিভাবক দরকার। এটা শুধু যে রাষ্ট্রের জায়গা থেকে হবে তা না। আমি মনে করি এই জায়গায় বড় রাজনৈতিক দল হিসেবে যারা গণতন্ত্রের জন্য দীর্ঘ সময় ধরে আন্দোলন করেছে তারাও এই দায়িত্বগুলো নিতে পারে যে হচ্ছে সবাইকে কিভাবে একসাথ করা যায়, সবাই মিলিয়ে করে। আমরা মাঠে গেলে এমনও হতে পারে না যে হচ্ছে আগামী ইলেকশনটা এমন হলো যে একই মঞ্চে দাঁড়িয়ে 4 জন প্রার্থী 4 দলে, তারা একই মঞ্চে দাঁড়িয়ে প্রচারণা করলো, মানুষ ভোটের দিন গিয়ে যাকে ইচ্ছা ভোট দিয়ে আসলো। এরকম পরিবেশগুলো আসলে হচ্ছে আমরা সবাই মিলে চাইলে হবে। ইয়াতে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল না তো হত্যা নিয়ে যে বিষয়টা হয়েছে, এটা একেবারে আমাদের কাছে, আমরা সবাই এটার প্রতিবাদ করেছি এবং এর বিরুদ্ধে আমরা প্রশাসনকে চাপ প্রয়োগ করছি, আমরা নিজেরাও প্রোগ্রাম করছি। এবং উনি নিহত হয়েছেন হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে, কিন্তু হচ্ছে ওনাকে পরবর্তীতে ক্যাম্পাসে নিহত হয়েছেন বলে বিসির উপর
ক্যাম্পাসের পরিবেশ নষ্ট করার যে চেষ্টাটা, স্পেশালি বাইরে থেকে সে বিভিন্ন ধরনের টোকাই ফলাফাইনকে এনে বিভিন্ন ধরনের, আজকে যেমন টাকে করে করে বিভিন্ন জায়গা থেকে টোকাইদেরকে আনা হয়েছে, এই দৃশ্যগুলো একেবারে আমাদের কাছে কটু লাগছে। যে হচ্ছে 5ই আগস্ট পরবর্তী সময় এটা আমরা অন্তত আশা করি নেই। আর হচ্ছে একটা আন্দোলনের ডাক দেওয়া যেতে পারে যে সে ক্লাস পরীক্ষা বর্জন, ক্লাস পরীক্ষা অংশগ্রহণ করবো না, রেজিস্টার বিল্ডিং বন্ধ থাকবে, এগুলা থাকতে পারে। এগুলা তখন হচ্ছে সবাই মানে হচ্ছে নিজ দায়িত্বে এটাতে একত্রিত হয়, মানে হচ্ছে যুক্ত হয়, যে আন্দোলনে সমর্থন জানায়। যেমন হচ্ছে আমরা জুলাই অভ্যুত্থানের সময় আমরা কিন্তু গিয়ে গিয়ে প্রত্যেকটা ক্লাসে যাই, ক্লাসরুম বন্ধ করে দিই নাই, ডিনকে ডেকে ডিন অফিসে সবাইকে বলে নিই যে আপনারা বের হয়ে যান, এখানে থাকতে হবে না। স্বতঃস্ফূর্তভাবে শিক্ষার্থীরা, শিক্ষকরা অধিকাংশই হচ্ছে আমাদের আন্দোলনের সমর্থন দিয়েছে, যার কারণে আন্দোলনটা সফল হয়েছে। কিন্তু দেখা গিয়েছে যে আজকে ছাত্র দলের বিভিন্ন নেতারা গিয়ে ডিন অফিসে গিয়ে কর্মচারীদেরকে বের করে দিচ্ছে, রেজিস্ট্রার অফিসে বের করে দিচ্ছে। আসলে হচ্ছে সৌম্য হত্যার বিচারটা আমরা চাচ্ছি নাকি হচ্ছে বিসির পদত্যাগ চাচ্ছি, কোনটা বড় হয়ে উঠছে? এখন বিসিকে যদি হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা বা হচ্ছে অন্যান্য শিক্ষার্থীরা, আমি শুধু সাধারণ শিক্ষার্থী বলবো, অন্যান্য রাজনৈতিক দলের শিক্ষার্থীরাও আছে, এবং কত শতাংশ শিক্ষার্থীরা বিসিকে রাখতে চাচ্ছে সেটা তো হচ্ছে ইউনিভার্সিটির শিক্ষার্থীদের আন্দোলনের মাধ্যমে প্রমাণ হবে। ইউনিভার্সিটির শিক্ষার্থীরা গিয়ে বিসির বাসভবন ঘেরাও করতে পারে, বিসির বিরুদ্ধে স্লোগান দিতে পারে, বিসির সাথে তর্কাতর্কি করতে পারে, এবং তারাই সেই ব্যাপারে বিসির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি উনি থাকবেন নাকি থাকবেন না সেটা তো মিরপুর থেকে টাকে করে আনা শিক্ষার্থীরা বা কামরাঙ্গীরচর থেকে টাকা করে আনা শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিবে না। সিদ্ধান্তটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেই সিদ্ধান্ত নিয়ে তারা আন্দোলন সংগ্রাম করতে পারে, কথা বলতে পারে, তারা বিসির বিরুদ্ধে, প্রক্টরের বিরুদ্ধে অবস্থান নিতে পারে। সেটা না করে শিক্ষার্থীদের কাছে না গিয়ে যখন এই ধরনের করে, তখন এক ধরনের দ্বন্দ্ব তৈরি করা, প্রকট দ্বন্দ্ব, যেটা আমাদের মনে করে দেয় যে সেই সময় যে বাইরে থেকে লোকজন এনে হলে এই হামলা করে হল দখল করা, দখল করা, এরকম ইস্যুগুলোকে আমাদেরকে মনে করিয়ে দেয়। তো এই পরিবেশগুলা করার জন্য ছাত্র সংগঠনগুলো, ছাত্রদল বড় ছাত্র সংগঠন হিসাবে অন্য ছাত্র সংগঠনগুলোর সাথেও বসতে পারতো এই বিষয় নিয়ে, যে আসেন আমরা সবাই মিলে বসে আলোচনা করি, আমাদের ক্যাম্পাসের একজন ভাইকে হত্যা করা হয়েছে, এটার ন্যায় বিচার কিভাবে আমরা আদায় করতে পারি। সবাই মিলে ডাকলে কি যেত না কেউ? আমি তো মনে করি যে ছাত্রদল ডাকলে ছাত্র শিবিরও যাইতো, ছাত্র সংসদও যেত, ছাত্র মৈত্রীও যাইতো, ছাত্র ইউনিয়নও যেত, সবাই যেত। সবাই মিলে বসে একটা করে সুন্দর একটা বিচারের জন্য কথা বলা যেত, আমার আন্দোলন করা যেত, প্রয়োজনে বিশ্ববিদ্যালয় প্রশাসন কেন দ্রুত অ্যাকশনে যাচ্ছে না তাদের বিরুদ্ধে কথা বলা যেত, অনেকগুলো বিষয় হতো। তো এগুলাকে আমরা মনে করি আগের ধাঁচের 90-এর ধাঁচের রাজনীতি 25-এ এসে না করাটাই ভালো। এখন 25-এর রাজনীতি 2025-এ এসে 2025-এর মতো করে করতে হবে। এটা আগস্টের যে জুলাই বিপ্লব হয়েছে, সেই জুলাই বিপ্লবের মধ্য দিয়ে রাজনৈতিক ধারাটা, রাজনৈতিক সিস্টেমটা অনেকটা পরিবর্তন হয়েছে। আপনি মানায়া নিতে হবে, মেনে নিতে না পারলে হানান মাসুদ ভাই আপনার কাছে আবার আসবো। এহসান ভাই, যেটি হানান মাসুদ বললেন যে 5 আগস্টের পরে রাজনৈতিক দলগুলো বাংলাদেশ পন্থাই রাজনীতি করছে, ভারত পন্থা কেউ এখন আর রাজনীতি করছে না, এটি একটি দিক। এই বিতর্কটা আসলো তাহলে কেন, যে পাকিস্তানপন্থী নানা রকম বিতর্ক কিন্তু আসছে, এটি একটি দিক। আরেকটি দিক হচ্ছে যে সৌম্য হত্যার বিচার চাচ্ছেন, আবার হচ্ছে ভিসির পদত্যাগে যাচ্ছেন, কোনটাকে বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে? দুটি প্রশ্ন। প্রথম প্রশ্নটা আমরা বলি যে বাংলাদেশ পন্থা, দেখেন বাংলাদেশে দীর্ঘকাল আমরা শুনেছি যে বাঙালি জাতীয়তাবাদ রাজনীতি এখানে বিরাজমান ছিল। তো বাঙালি জাতীয়তাবাদের নামে আসলে এখানে যেটা খাওয়ানো হয়েছিল বাঙালি জাতীয়তাবাদের নামে, সেটা মূলত ছিল একদলীয় আওয়ামী শাসনকে শক্তিশালী করার পায়তারা, এবং সেটা করতে গিয়ে দেশের গণমাধ্যম, সাংস্কৃতিক আন্দোলন বলেন, আপনি যাই বলেন, সব কিছু তাদের নিয়ন্ত্রণাধীন কুক্ষিগত করা। 5ই আগস্টের পরে আপনি যেমন প্রধানমন্ত্রী যেমন পালিয়েছেন, শেখ পরিবারের সবাই যেমন পালিয়েছে, একই সাথে বাইতুল মোকাররমের মসজিদের খতিবও কিন্তু পালিয়ে গেছেন। তো কোনো ঘটনায় ধরেন মসজিদের ইমাম যখন পালিয়ে যায়, তখন সেটা বুঝতে বাকি থাকে না যে দুর্নীতি বা অনিয়মটা সমাজের কোন পর্যন্ত গিয়ে পৌঁছেছিল। তো এই যে এখন এর বাইরে আরেকটা বাইনারি আছে যে জাতীয়তাবাদী রাজনীতি, বাংলাদেশি যেই জাতীয়তাবাদ, সেটা কি বাংলাদেশি জাতীয়তাবাদ। বাংলাদেশি জাতীয়তাবাদ কি, সেটাই কিন্তু এখন সবাই বলছে যে বাংলাদেশ পন্থা, যেটা মানে সবার আগে বাংলাদেশ। আমি সবার আগে বাংলাদেশকে আমি প্রাধান্য দিচ্ছি কিনা, আমার নিজের জাতীয়তাবাদীকে আমি প্রাধান্য দিচ্ছি কিনা, এই প্রসঙ্গটা এবার কখন এলো, যখন আমরা এবার সম্প্রতি দেখলাম যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে শাহবাগে আন্দোলন হলো, বিক্ষোভ হলো। সেখানে এক পর্যায়ে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হবে। তো জাতীয় সঙ্গীত পরিবেশন করার সময়ে কয়েকজনকে দেখা গেল যে জাতীয় সঙ্গীত বন্ধ করার জন্য বলা হচ্ছে, প্রোটেস্ট করা হচ্ছে যে জাতীয় সঙ্গীত বন্ধ করতে হবে। দুঃখজনক ব্যাপার হলো যে স্বাধীন বাংলাদেশে জাতীয় সঙ্গীত বিরোধিতা করার মতো লোক এখনো আছে, এবং
সেটা হচ্ছে গিয়ে প্রকাশ্যে করা হচ্ছে দিবালোকে। এবং একটা জিনিস স্পষ্ট, আপনি যেই দেশের নাগরিক হন না কেন ভাই, আপনি যেই দেশে রাজনীতি করতে চাইলে সেই দেশের জাতীয় মূল্যবোধ, সেই দেশের ঐতিহ্য, সেই দেশের জন্ম ইতিহাস, এগুলোর প্রতি আপনাকে আনুগত্য শ্রদ্ধা রেখে, মূল্যবোধের প্রতি আপনি শ্রদ্ধা রেখে, আস্থা রেখে আপনাকে সামনে নির্বাচন এগিয়ে যেতে হবে, আপনাকে রাজনীতিটা করতে হবে। তো তখন এসেছে যে এটা তাহলে কারা, তারা থামিয়ে দিতে চাইলো কারা। তখন আবার এসছে যে বিভাজনের রাজনীতিটা কি, তাহলে কি এটা এখানে কি আমার সোনার বাংলা গাওয়া যাবে না, যেটা আমাদের ৭১-এ আমাদের প্রেরণা ছিল, নাকি তখন এখানে তারা কি পাকসার জামিন সারবাত আমরা গাইবো আবার? স্বাভাবিকভাবে এই প্রশ্নটা তখন এসেছে যে তাহলে কি আমরা কি ভারতপন্থী হব নাকি আমরা পাকিস্তানপন্থী হব। আমি আপনার প্রথম প্রশ্নের উত্তরে এই কথাটা জানালাম। এবং দ্বিতীয় যে প্রশ্নটা ছিল কোনটা জানো আপনার? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে সৌম্য হত্যার বিচারের সৌম্য চাইতে হত্যার ভিসির বিচার। পদত্যাগটাকে দেখেন বড় করে রাখা। আমরা এখন সবাই এমন হয়ে গেছি যে ৩ দিন আগের ঘটনা আমরা ৩ দিন পরে ভুলে যাই। ১ মাসও হয়নি কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখলাম যে খুলনার ওখানে কুয়েটে উপাচার্যর পদত্যাগ করতে বাধ্য হয়েছেন আন্দোলনের মুখে। তো সেই ঘটনাটা যদি আমরা একটু মাথায় রাখি তাহলে আমরা নিশ্চয়ই মনে করতে পারবো যে উপাচার্যর পদত্যাগ কখন দাবি করা হয় কিংবা কোন প্রেক্ষাপটে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাম্য যেই মারা গেল, সাম্যকে যে খুন করা হলো, এটা তো প্রথম খুনের ঘটনা নয়। এই গত ৯ মাসে, অন্তর্বর্তীকালীন সরকারের ৯ মাসে, এই নতুন উপাচার্যের আমলে ৯ মাসে ২ জনকে মানে জীবন দিতে হয়েছে। একজন হলো তোফাজ্জল, আপনি যদি মনে স্মরণ করতে পারেন, তো তোফাজ্জলকে কিন্তু কারা পিটিয়ে মেরেছিল? তারা কিন্তু এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা তারা পিটিয়ে মেরেছিল। এই যে হান্নান যে বললেন যে মিরপুর থেকে, কামরাঙ্গীরচর থেকে টোকাই এনে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে মিছিল করার জন্য ছাত্রদল লোক এনেছে, তো আমি তো টোকাইয়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে কোনো পার্থক্য দেখতেছি না। এই জন্য তোফাজ্জলকে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবীরাই মেরেছিল নাকি? তো তোফাজ্জল হত্যার খুনের ঘটনায় এখন পর্যন্ত বিচারের আওতায় কয়জনকে আনা হয়েছে? এখন পর্যন্ত সেই ঘটনায় আসামিরা এখনও প্রকাশ্যে ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছে। এই ঘটনায় তখন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং উপাচার্য কী পদক্ষেপ নিয়েছিল? তখন যদি তোফাজ্জলের খুনের ঘটনায় যদি মব তৈরি করে তোফাজ্জলকে যে খুন করা হলো সেটা যদি বিচার করা যেত, তাহলে কিন্তু এই যে সাম্য, তাহলে কিন্তু এই যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, আশপাশের এলাকাটা, সেটা কিন্তু আপনার নিরাপদে থাকতো, নিশ্চিত নিরাপত্তা সেটা থাকতে পারতো। সেটা কিন্তু রাখতে পারি নাই আমরা। তো স্বাভাবিকভাবেই আগের ঘটনার গাফিলতি এবং বর্তমানের ঘটনার সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের স্বার্থে আপনার বিরুদ্ধে এখন ধরুন অভিযোগ করা হবে, অভিযোগ তদন্ত আনা হবে, আপনি একজন অপরাধী। তা আপনাকে সেই পদে বহাল রেখে তো সেই তদন্ত করা সম্ভব নয়। স্বাভাবিক কারণেই আপনাকে সরিয়ে দিয়ে নিরপেক্ষ একজনকে রাখতে হবে, সেই তদন্তটা যাতে নিরপেক্ষ ও সুষ্ঠু হয়। সেজন্য এখন ছাত্রদল দাবি তুলেছে, কারণ তাদের একজন সক্রিয় ফ্রন্টলাইনার যোদ্ধা, যিনি এই সাম্য ১৭ জুলাই এ থেকে শুরু করে পুরো সময়টা যিনি ফ্রন্টলাইনার, যিনি পুলিশের বুলেটের মুখে তিনি স্লোগান দিয়েছিলেন হাসিনা শাহীর বিরুদ্ধে, এরকম একটা ছেলেকে মারা গেল। এবং এই ছেলেটাকে যে মেরে ফেলা হলো, সাম্যকে যে মেরে ফেলা হলো, এটা তো স্বাভাবিক ঘটনা না। আমি স্বাভাবিক ঘটনা এই জন্য বলবো না, আপনি দেখবেন যে সাম্যকে কোথায় নিহত করা হলো, সাম্যকে কোথায় খুন করা হলো, যেই পত্রিকার ভাষ্য এবং সাম্যর সাথে যেই বন্ধুরা ছিল তাদের সাথে আমি নিজে কথা বলেছি, এবং তাদের যে বয়ান, ওদের সাম্য আইআরে পড়তো, ওদের ওখানে ওই দিন নবীনবরণ ছিল, নবীনবরণের শেষে ওরা সেখানে ওদের এক বন্ধুর দোকান ছিল, কাবাবের দোকান সারার্দি উদ্যানের মধ্যে, সেই কাবাবের দোকান থেকে বন্ধুরা কাবাব খেয়ে ওরা ফিরতেছিল, ফিরতি পথে ওদের মোটরসাইকেলকে আরেকটি মোটরসাইকেল ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে। ফেলে দেওয়ার পরে ওরা যখন প্রতিবাদ করছে, ওদের কথা হলো যে আমাদের ক্যাম্পাসে আমাদেরকে ধাক্কা দিয়ে ফেলে দিল, তখন ওরা প্রতিবাদ করছে। কথা কাটাকাটির এক পর্যায়ে আরেকজন ওরে এসে ছুরি দিয়ে আঘাত করছে, প্রথমে ইট দিয়ে মারছে ওদের সবাইকে, আপনি নিশ্চয়ই খবরে দেখবেন, এবং ইট দিয়ে এমন জায়গায় আঘাত করছে, সুরতহাল হাসপাতালের রিপোর্ট অনুযায়ী পায়ের নিচে, যেই জন্য ছাত্র দলটা টার্গেট করতেছে বিশেষ একটি রাজনৈতিক দলের কর্মীদের দিকে, যে কারা 80-র দশকে 90-এর দশকে, আপনি এখনও টেলিভিশনে পত্রিকা খবর কাটিং দেখলে বুঝবেন যে কারা সাধারণত পায়ের নিচে অ্যাটাক করে মানুষকে যারা খুন করতো। স্বাভাবিকভাবেই আর একটা বিষয় আমি আমার বক্তব্য এখানে অ্যাড করতে চাই, সেটা হলো যে হান্নান যে বললেন বহিরাগত এনে ক্যাম্পাসে আন্দোলন করানো হলো বা শোডাউন দেওয়া হলো, হ্যাঁ, আমি খুবই দুঃখের সাথে বলতে চাই, 17 জুলাই 2024 যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ছাত্র জনতার প্রতি এবং যে বিক্ষোভ, যেখানে গায়েবানা জানাজা ছিল সেদিন একটি, সেই গায়েবানা জানাজা পুলিশ দিয়ে যখন পেটোয়া বাহিনী দিয়ে হাসিনা লীগের সময়কে যখন দূর করে দেওয়া হলো, সেদিন রাতে সন্ধ্যা এবং তার পরের দিন কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং
সাধারণ মানুষ, আশেপাশের দোকানদাররা, রিক্সাওয়ালারা, তারা কিন্তু এসে জি। নিহত সামনে এসে মিছিলে এসেছে। যাত্রাবাড়িতে চা বিক্রেতারা শহীদ হয়েছে, মুদি দোকানি শহীদ হয়েছে, মুদি দোকানের বিক্রেতা শহীদ হয়েছে। এখন মানে কাজের বেলায় কাজী, কাজ ফুরালে পাজি। তো যুদ্ধের সময় আমরা তাদেরকে ব্যবহার করলাম, হাসিনাকে বিদায় করার সময়, তখন তারা কাজী ছিল, এখন তারা আবার আন্দোলন সংগ্রামে আসবে, তখন তারা পাজি হয়ে যাবে। এটা তো ভাই কাম্য হতে পারে। জি, আমাদের সময় শেষ হয়ে আসছে। হান্নান ভাই, হান্নান মাসুদ ভাই, যেটা হচ্ছে যে মাহফুজ আলম ইস্যুতে এনসিপির স্ট্যান্ডটা কি? দেখেন ভাই তো অনেকগুলো কথাই বললো। আসলে হচ্ছে আমার কাছে মনে হলো আমার দেশের প্রধানমন্ত্রীর পদত্যাগ করাতে হবে। আমি এখন ভারত থেকে লোকজন ভাড়া করে নিয়ে এসে আমি এখানে যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদত্যাগের ব্যাপারে আমাদেরকে সহযোগিতা করো, বা আমেরিকা থেকে এতদিন আমরা গণতন্ত্রের জন্য তাকে বললাম যে হচ্ছে আমাদের দেশে গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য হেল্প করে নিয়ে করেন, এখন তাদের লোকজন এনেও যে হচ্ছে ঠিক আছে এবার আপনারা সহ প্রতিবাদ করার মিছিল করি আমরা, যাতে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদত্যাগ করাইতে আমরা পারি। বিষয়টা এরকম হয়ে দাঁড়িয়েছে। আপনি বাংলাদেশের মানুষকে কতটা উদ্বুদ্ধ করে আপনি সেই আপনার দাবিতে ঐক্যবদ্ধ করতে পারতেছেন সেটাই শুনে আমি বলতে চাচ্ছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ক্যাপাবল না, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সিদ্ধান্ত নেবে, কর্মকর্তা কর্মচারীরা সিদ্ধান্ত নেবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকে গিয়ে শাহবাগে যে চা বিক্রি করে সে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ক্যাপাবল না, এই সিদ্ধান্ত সে দিতে পারে না। আচ্ছা, আমি আমি এই জায়গাটার কথা বলছি। 30 সেকেন্ড আমি একটা কথা এখানে আমি একটু যুক্ত করতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই উপাচার্য তিনি এসেছেন, তিনি 5ই আগস্টের পরে এসেছেন এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকও ছিলেন না, তিনি এখানে পড়াশোনা করেন নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাস, এখানকার যে চরিত্র, এখানকার যে ছাত্র চরিত্র, বাংলাদেশে পুরো একটা ব্যাপারটা অহরহ সম্পর্কে উনি হচ্ছে। না না বাংলাদেশে একটা ঢাকা অহরহ হচ্ছে, ঢাকা অন্য বিশ্ববিদ্যালয়টা বিশ্ববিদ্যালয়ের নজিরবিহীন। ঢাকা বিশ্ববিদ্যালয়টা নজিরবিহীন। নজিরবিহীন। এখন বলা হচ্ছে যে এটা শুধুমাত্র 5ই সেই আগস্টের সরকারের 90 বিশেষ পরিস্থিতি বলেই, 90-এর এটি পরে, একটি বিশেষ জেলার লোক বলেই উনি 90 এখানে বসতে পারছেন। আমি নাহলে কোনো বসে সম্ভব 90 হতো এর না। পরে কেউ কল্পনাই করে না কোনো রাজনৈতিক পরিচয় ছাড়া, রাজনৈতিক নেতা ছাড়া, শিক্ষক নেতা ছাড়া কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিসি হইতে পারবে। কিন্তু সেটা এই নজিরবিহীন ভাবে ঘটে গেছে এই 2025-এ এসে, যেটা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল মেনে নিতে পারছে না। আমরা এত বড় রাজনৈতিক দল এখন সরকার চেঞ্জ হওয়ার পর আমাদের টিচার, আমাদের পন্থী শিক্ষক যারা আছে তারাই এখানে বিসি হবে, আর কেউ বিসি হবে না। আচ্ছা, আগে একজন একাডেমিশিয়ানকে, আগে কিন্তু আমরা দেখতাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগে বিসির কথা আমরা মনে করতে পারি। একজন একাডেমিশিয়ানকে আরিফিন সিদ্দিক কিন্তু আখতারুজ্জামান, আমি না বললে তো তাদেরকে ভাই, কিন্তু বলতে দিতে হবে। তাদেরকে কিন্তু রক্ষা করার জন্য ছাত্রলীগ আসতো আগে। একাডেমিশিয়ান আমি তো এখানে বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনারা ছাত্র দলের 200 শিক্ষার্থী আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2000 শিক্ষার্থী নামুক নাই, সমস্যা তো নাই এবিসির বিরুদ্ধে, সেটা তো নামে নাই। আমি বলতে চাচ্ছি যে হচ্ছে আপনার যখন হচ্ছে সুরতহাল রিপোর্ট সহ তদন্তের রিপোর্ট সহ সব জায়গায় হচ্ছে কোথায় ওকে ছুরিকাঘাতে হামলা করা হয়েছে সেটা সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে, কিন্তু সেটাকে একটা ছাত্র সংগঠন সরাসরি বাংলা একাডেমির সামনে বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে প্রমাণ করার জন্য উঠে পড়ে লাগছে। এটা বিসির বিরুদ্ধে আমরা মনে হচ্ছে ষড়যন্ত্র। আচ্ছা, এই জায়গা থেকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় বিসিকে খুবই সৎ এবং একজন ভালো একাডেমিশিয়ান হিসেবে দেখি। আমরা মনে করি সৌম্য হত্যাকাণ্ড আপনার গণপূর্তকে দায়ী করেন প্রয়োজনে, যে হচ্ছে গণপূর্ত কেন এখানে সোহরাওয়ার্দী উদ্যান গণপূর্তর আন্ডারে, এটার ভিতর কেন হচ্ছে নেশাগ্রস্তদের আস্তানা গেড়ে উঠেছে, প্রশাসনের পদত্যাগ দাবি করেন, যে হচ্ছে সাবেক থানার ওসি কেন হচ্ছে তার আন্ডারের এই ইয়াতে আপনার নিরাপত্তা দিতে পারে নাই সোহরাওয়ার্দী উদ্যানের। আপনি যাচ্ছেন হচ্ছে যেটা বিসির আন্ডারেই না, সেই জায়গা নিয়ে বিসিকে প্রশ্নবিদ্ধ করতে। যাই হোক, অনেকগুলাই কথা আসছে, আরও কিছু কথা বলছে আমার ঠিক বললো। জাতীয় সঙ্গীত ইস্যুতে আমি স্পষ্টত হচ্ছে জাতীয় সঙ্গীত ইস্যুতে যারা ইয়ে করছে সরকারের উচিত তাদেরকে ধরে ধরে খুঁজে বের করে অ্যারেস্ট করা, তাদের বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নেওয়া উচিত। এরকম হলে সামনে আবার করবে। এটা কোনো মতে যতদিন জাতীয় সঙ্গীত আপনি পছন্দ করতে পারেন না পারেন, যেটা আমার দেশের জাতীয় সঙ্গীত হতে পারেন আপনার, সেটা ব্যক্তিগত ব্যাপার, কিন্তু হচ্ছে বাংলাদেশে এখন এটা জাতির প্রতীক, জাতীয় প্রতীক, আপনি এটাকে অসম্মান করতে পারেন, এটা বন্ধ করতে বলতে পারেন না। বাংলাদেশে ভারতপন্থা পাকিস্তান পন্থা বলতে আমরা আসলে স্পষ্টত একটা জিনিস দেখি, বাংলাদেশে আসলে পাকিস্তান পন্থা বলতে কিছু আছে বলে আমাদের মনে হয় না। তবে সেই 71-এ যারা হচ্ছে পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিল আমাদের বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে, সেই প্রজন্ম তারা কিন্তু হচ্ছে এটার জন্য ক্ষমা চাইনি। আমরা যতটুকু জানি তারা এটার জন্য যে হচ্ছে ঠিক আছে আমরা ভুল সিদ্ধান্ত নিয়েছি, আমরা ক্ষমা চাচ্ছি, যে হচ্ছে আমাদের এটা ব্যাপারে এখন বাংলাদেশকে মেনে আমরা রাজনীতি করতেছি, বাংলাদেশের ইয়েতে রাজনীতি। আপনি আজকে কেন হচ্ছে 71-এ মনে করেন জামাত, শুধু জামাত না, জামাত, মুসলিম লীগ, নেজামে ইসলাম, আরো অনেকগুলো বাম দল স্বাধীনতার বিরোধিতা করেছিল। জামাত এখন বড় রাজনৈতিক দল হয়েছে, এই কারণে জামাতের নাম বারবার আসতেছে। বাট এই দলকে তো অনেকগুলো আদর্শ চিন্তা করে অনেক নেতাকর্মী ওদের দলে যুক্ত হতে পারে। এখন কেন 50 বছর পরে আসে তাদের নতুন একটা 16 বছর বা হচ্ছে 20 বছরের একটা শিক্ষার্থী কেন হচ্ছে তাদের সেই 71-এর গণহত্যার দায় নিবে,
সে তো বাংলাদেশকে বিশ্বাস করে রাজনীতি করতেছে, সে বাংলাদেশের কল্যাণের কথা রাজনীতি করতেছে। আপনি যেই নামে আওয়ামী লীগ, আজকে এই নামে আছে আওয়ামী লীগ 24-এ গণহত্যা করছে, 50 বছর পরে আওয়ামী লীগ নামে রাজনীতি করতে আসলে সেই 50 বছর পরে বলা হবে যে গণহত্যাকারী দল। আপনার এই নামটাও তো আপনার চেঞ্জ করতে পারেন, যে হচ্ছে এই নামে আমি আর রাজনীতি করতেছি না, যেহেতু এটার সাথে একটা কলঙ্ক লেগে আছে। এটা এক ধরনের, আমরা মনে করি যে হচ্ছে এটা এক ধরনের স্বেচ্ছাচারিতা। আপনার অবশ্য বাংলাদেশের জন্য, আপনার বাংলাদেশের একতার জন্য আপনার কিছু সিম্বলিক বিষয় আপনাকে ফেলে দিতে হবে, যে এটা বাংলাদেশের স্বাধীনতার সাথে যায় নাই তখন। সব মিলিয়ে মাহফুজ আলমের ব্যাপারটা হচ্ছে, দেখেন মাহফুজ আলম হচ্ছে সরকার একজন উপদেষ্টা, যেভাবে হচ্ছে অন্যান্য উপদেষ্টারা আছেন, স্বাস্থ্য উপদেষ্টা আছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন, আপনার হচ্ছে 24-25 জন উপদেষ্টা আছেন। উনি শুধুমাত্র এনসিপির অবস্থান, এই দেশের অবস্থান, এখন দেশের ব্যবস্থা, উনি যেই ধরনের ভূমিকাগুলো রাখেন সকল ভূমিকাকে আমরা সাপোর্টও করি না। আর হচ্ছে ওনার সাথে যেটা হয়েছে সেটারও আমরা বিরোধিতা করি। সেটা শুধু আমরা না, সকলেই বিরোধিতা করে। আমি যতটুকু সকল রাজনৈতিক দলই এটার ব্যাপারে নিন্দা জানিয়েছে। তো এই জায়গা থেকে মাহফুজ আলমকে টার্গেট করা মানে আমরা মনে করছি যে হচ্ছে উপদেষ্টা পরিষদকে টার্গেট করা হয়েছে পুরোপুরি। এটা উপদেষ্টা পরিষদকে দায়িত্ব নিতে হবে, কারা এই ধরনের এই সাহসটা দেখিয়েছে। আমরা সব মিলিয়ে একটা যে বাংলাদেশে এমন একটা পরিবেশ চাই, প্রত্যেকটা রাজনৈতিক দল, প্রত্যেক দলমতের মানুষ মিলেমিশে আমরা আরেকবার একসাথে দেশের পক্ষে দেশের জাতীয় সঙ্গীত গাইতে চাই, যে শাহবাগে বা হচ্ছে অন্য জায়গায় এসে আমরা দেশের সকল রাজনৈতিক দল মিলে একবার দেশের জন্য জাতীয় সঙ্গীত গাইবো বা দেশাত্মবোধক গান গাইবো, সকলে মিলে একটা একতা প্রদর্শন করতে চাই। এটা আমাদের আগে বাংলাদেশে 1 থেকে 1.5 মিনিট সময় আছে। এহসান ভাই, একটি এই বিষয়গুলো যখন আসে বিভিন্ন আন্দোলন সংগ্রামেই দেখা যাচ্ছে যে যখন কোনো দাবি দাওয়া উঠছে, ছাত্র উপদেষ্টাদের ঠেলে দেওয়া হচ্ছে। মানে এটি কেন? ছাত্র উপদেষ্টাদের কি আসলে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে কিনা এইসব করে? অন্য দায়িত্বশীল উপদেষ্টারা সামনে আসছেন না, কিন্তু ছাত্র উপদেষ্টাদের ঠেলে দেওয়া হচ্ছে। 1 মিনিটে শেষ করবেন। আচ্ছা প্লিজ, সেটা হচ্ছে ছাত্র উপদেষ্টাদের প্রতি এই গণ অভ্যুত্থানের পরে সাধারণ ছাত্র জনতার একটি আকাঙ্ক্ষা এবং একটি আগ্রহের বেশি, অধিকারের জায়গা থেকে। দেখেন, যার প্রতি আপনার অধিকার থাকে বেশি, তার আপনি সমালোচনা করবেন বেশি, আমি এটা বলতে চাই। এবং এই ছাত্র উপদেষ্টা যারা এখানে আছেন, তারা এই আন্দোলনের ছাত্র জুলাই যেই স্বৈরাচার বিরোধী যে আন্দোলন হয়েছে, সেখানে তারা সবাই সম্মুখ যোদ্ধা। আমি কোনো উপদেষ্টাকে, বিশেষ করে ছাত্র প্রতিনিধি উপদেষ্টা যারা ছিলেন, নাহিদ পদত্যাগ করে পলিটিক্যাল পার্টিতে যোগ দিয়েছেন, হান্নান সেই দলে আছেন, এখন যারা আছেন মাহফুজ এবং আসিফ মাহমুদ, তো এই যেই দুইজন আছেন তারাও সমান, আমি বলবো যে আন্দোলনের অংশীজন। তো এখন এই পরিস্থিতি, দেশের আমলাতন্ত্র কিংবা গতানুগতিক যে রাজনীতি, পলিটিক্যাল পার্টিকে ডিল করা, এই অভিজ্ঞতা কিন্তু এই ছাত্র উপদেষ্টাদের নাই। আমি ছাত্র উপদেষ্টাদের একটু পক্ষ নিয়ে এখানে বললাম এজন্য, সেটা হলো যে তারা হচ্ছে গিয়ে এই আন্দোলনের মূল স্পিরিট, জুলাই গণঅভ্যুত্থানের এই যে রাষ্ট্রযন্ত্রের শেকলে তারা আসলে বাধা। আপনাকে অসংখ্য ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে। শুভরাত্রি।